আমি আইভি আবার চলে আসলাম আপনাদের সাথে গল্প করতে। আজকে গল্প করব মোহাম্মদ সাফিয়াকে নিয়ে। তরুণ যুবক, আফগানিস্তানের তরুণ যুবক, 1978-এ বিয়ে করেন রোনা মোহাম্মদকে। বিয়ের কিছুদিন পরে বুঝতে পারেন রোনা সন্তান ধারণে অক্ষম। তারপর থেকেই সাফিয়া এবং রোনার সম্পর্কটা ভালো যায় না। সাফিয়া তখন রোনার কোনো কিছুতেই আর পছন্দ করে না এবং এক পর্যায়ে রোনাও বুঝতে পারে যে সাফিয়া আবার আরেকটা বিয়ে করবেন এবং তার কিছুদিন পরে সাফিয়া তোবা নামক একজনকে বিয়ে করেন এবং এরপরে উনি উন্নত ভবিষ্যতের জন্য তোবাকে নিয়ে অস্ট্রেলিয়াতে পাড়ি জমান। অস্ট্রেলিয়াতে উনি বেশি দিন থাকেন নাই। তারপরে তার মনে হয় যে তিনি দুবাইতে গিয়ে বিজনেস করবেন এবং সেই মোতাবেক উনি তোবাকে নিয়ে দুবাইতে চলে যান এবং দুবাইতে তিনি প্রথমে পুরাতন গাড়ির ব্যবসা শুরু করেন এবং আস্তে আস্তে তিনি রিয়েল এস্টেটে ইনভেস্ট করা শুরু করেন এবং দুই ব্যবসায়ী তার অনেক বেশি উনি লাভবান হন এবং উন্নতি লাভ করেন এবং একটা সময় উনি মাল্টি মিলিয়নিয়ার হয়ে যান। ইন দ্য মিন টাইম তাদের 7টা সন্তান হয় এবং তখন সাফিয়া মনে করেন যে তার আরও উন্নত ভবিষ্যতের কারণে জন্য উনি কানাডাতে মুভ করবেন এবং কানাডার সেই মোতাবেক উনি কানাডায় ইনভেস্টমেন্ট ভিসায় অ্যাপ্লাই করেন এবং সেটা অ্যাপ্রুভ হয়ে যায়। একটা সময়ে সাফিয়া তার 7টা বাচ্চা সহ ফুল পরিবার নিয়ে কানাডার মন্ট্রিয়ালে মুভ করেন এবং সেখানে তিনি বিজনেসে ইনভেস্ট করেন এবং হাউসে ইনভেস্ট করেন এবং তাদের বাচ্চারা কানাডিয়ান স্কুলিং সিস্টেমে স্কুলে যাওয়া শুরু করে। সব কিছুই ভালো চলছিল এবং সাফিয়া কিছু সময় কানাডাতে থাকতেন, কিছু সময় ব্যবসার কারণে দুবাইতে থাকতেন এবং এখানে আসার পরে যেটা হয়, যেটা আফগানিস্তানের জন্য লিগ্যাল সেটা কানাডাতে না। আফগানিস্তানে উনি 2টা বিয়ে করেছেন, হয়তো ওখানকার সিস্টেম অনুযায়ী সেটা লিগ্যাল ছিল, কিন্তু কানাডাতে পলিগ্যামি কিংবা বহুবিবাহ লিগ্যাল না। যার কারণে সাফিয়া তার প্রথম স্ত্রীকে এখানে স্ত্রীর মর্যাদায় আনতে পারেন নাই। উনি তাকে স্পন্সর করে নিয়ে আসেন বাচ্চাদের, যেহেতু ওনার 7টা বাচ্চা ছিল, বাচ্চাদের দেখভালের জন্য ন্যানি হিসাবে বলেন কিংবা হাউসকিপার হিসাবে বলেন, উনি এরকম ভিসাতে তোবাকে কানাডাতে নিয়ে আসেন এবং তোবাও বাসায় সেই হিসাবেই থাকতে থাকেন এবং বাচ্চাদের মধ্যে বড় হয়ে যায়। সবচেয়ে বড় বাচ্চা জাইনাব তখন 18-19 বছর, তার স্কুলিং হাই স্কুল প্রায় শেষ, সে কলেজ গোয়িং। তখন তার একটা ছেলের সাথে এই রকম বয়সে এটাই স্বাভাবিক, সে আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন না কেন বা কারোর ভালো লাগতেই পারে। সেই হিসাবেই জাইনাবের একটা ছেলের সাথে পরিচয় হয়, ছেলেটা পাকিস্তানি এবং তাদের সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক হয়। ছেলেটার নাম থাকে ওমর এবং এই ব্যাপারটা বাসায় জানাজানি হয় তাদের ভাই হামিদের মাধ্যমে। হামিদ বাসায় এই বিষয়ে ইনফর্ম করে এবং এটা নিয়ে বাসায় জাইনাবকে অনেক অত্যাচার সহ্য করতে হয়, সেটা ফিজিক্যালি, মেন্টালি, এভরি কাইন্ড অফ অ্যাবিউজ। এবং একটা সময় জয়নাব এগুলো সহ্য করতে না পেরে সে বাসা থেকে বের হয়ে ডর্মে গিয়ে থাকা শুরু করে এবং রিলেশনের প্রথম দিক থেকেই জয়নাব ওমরকে বলে যে আমাদের বাসা খুবই কনজারভেটিভ এবং আমাদের বাসায় জানাজানি হলে এগুলা নিয়ে অনেক ঝামেলা হবে। কিন্তু ওমর মনে করছে যে তারা আফগানিস্তানি, তারা একটা নিশ্চয়ই তাদের আলাদা কালচার আছে কিংবা এরকম কিছু, তো আমরা যেটা করব সাবধানে করব, এভাবে আশ্বস্ত করে জাইনাবকে এবং তারা খুবই সাবধানতার সাথেই দেখা করত কিংবা কমিউনিকেশন করত। তারপরও তাদের ভাই হামিদ তাদের বাসায় এগুলো ইনফরমেশন বাবা মার কাছে পৌঁছে দিত। এরকম হতে হতে তাদের জয়নাব তো চলে গেল ডর্মে। এদের পরের বোনটা, ওর নাম হচ্ছে সাহেরের বয়স তখন 17 বছর এবং তখন সেই স্কুলে একটা স্প্যানিশ বয়ফ্রেন্ড নিয়ে ঘোরাফেরা শুরু করে এবং খোলামেলা পোশাক পরে এগুলো করতে থাকে এবং যথারীতি তার ভাই ইনফরমেশনগুলো বাসায় পৌঁছে দেয়।
তার পরিপ্রেক্ষিতে সাহেরকেও অনেক শাসন করা হয়, অনেক ধরনের অ্যাবিউজ করা হয়। এবং একটা পর্যায়ে সাহের স্কুলে একবার কমপ্লেন করে যে আমার বাসায় আমাদের সাথে খারাপ আচরণ করা হয়, এগুলো স্কুলে যখন বলে, স্কুল তখন সোশ্যাল ওয়ার্কারদের সাথে কন্ট্যাক্ট করে এবং তারা একটা সময় তাদের বাসা ভিজিট করে। কিন্তু বাসা ভিজিট করার সময় বাসাতে এমন কোনো কিছু তারা আলামত দেখতে পায়নি যার কারণে তারা তাদের বাবা মাকে ইন্টারোগেট করতে পারে কিংবা তারপরে কোনো প্রসিডিওরে তারা যেতে পারে। তো তারা কিছুই করতে পারে না সে সময়, কারণ তারা বাসায় গিয়ে এমন কোনো আলামত দেখতে পায় না। এরপরে এরকম চলতে থাকে। একটা সময়ে দেখা যায় যে অনেক দিন সাহের স্কুলে আসে না। এরপরে অনেক দিন পরে সাহের যখন স্কুলে ব্যাক করলো তখন সাহের শুকিয়ে গিয়েছে এবং সে খুবই মডার্ন ড্রেস আপ পছন্দ করত। তখন দেখা যায় সে হেজাব পরে স্কুলে এসেছে। তখন টিচাররা যখন তাকে জিজ্ঞেস করলো যে তোমার এরকম অবস্থা কেন, তখনই আসলে জিজ্ঞেস করে নাই, একদিন হঠাৎ করে সাহের স্কুলের মধ্যে ফেন্ট হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়। তখন যখন তাকে জিজ্ঞেস করা হয় যে কেন এরকম হচ্ছে, তখন সে একবার টিচারদের বলে যে আমি তো তোমাদের কাছে বলেছি যে আমাদের বাসায় আমাদের উপর টর্চার করা হয়, আমাদের সাথে খারাপ ব্যবহার করা হয়, ফিজিক্যালি অ্যাবিউজ করা হয়, মেন্টালি অ্যাবিউজ করা হয়, কিন্তু তোমরা তো কিছু করো নাই। স্কুল কর্তৃপক্ষ আবার সোশ্যাল ওয়ার্কারদের সাথে যোগাযোগ করে এবং সোশ্যাল ওয়ার্কাররা তখন বলে যে আমরা একবার তাদের বাসা ভিজিট করেছি এবং সেখানে তার কমপ্লেন অনুযায়ী কিছুই দেখতে পাইনি, এরকম কোনো আলামতই সেখানে ছিল না। যার কারণ আর সাহেরের বয়স তখন অলরেডি 17, তারা বলে কিছুদিন পরে ও 18 হয়ে যাবে, সো আমরা এর মধ্যে কোনো কিছু করতে পারবো না। তো এরকম চলতে হঠাৎ করে এর মাঝখানে গীতি, তাদের সব আরেকটা বোন, তার বয়স তখন 13 ইয়ার্স, তারও শোনা যায় যে সে একটা দোকানে চুরি করতে গিয়ে সে ধরা পড়ে। তো সবাই আসলে স্কুলের টিচাররা অন্যরা আসলে চিন্তা করতে থাকে হোয়াটস হ্যাপেনিং টু দেয়ার ফ্যামিলি, বাট তাদের হয়তো কিছু করার ছিল কিন্তু তারা হয়তো অতটাও ডিপলি চিন্তা করে নাই, কিংবা সোশ্যাল ওয়ার্কার যাদেরকে পাঠানো হয়েছিল পরে তাদেরকে যখন ইন্টারভিউ করা হয় তারাও বলে যে আসলে আমরা কোনো ওরকম কোনো আলামত দেখি নাই, সেজন্য এগুলো ডিপলি। এর জাইনাবের কাছে একদিন যায় তার ডরমেটরিতে, গিয়ে বলে যে তোমাদের যে রিলেশন আছে আমরা ঠিক করেছি যে তোমাদের রিলেশনশিপটা আমরা মেনে নিব এবং তোমার বাবা এ ব্যাপারে রাজি হয়েছে, তুমি বাড়ি ফিরে চলো। এটা শোনার পরে জাইনাব তার বয়ফ্রেন্ড এর সাথে যোগাযোগ করে, ওমরের সাথে যোগাযোগ করে, ইমেল করে এবং ওমরকে জানায় যে আমার মা এসেছিলেন এবং এই কথাগুলো বলেছে, কিন্তু আমি ভয় পাচ্ছি, যেহেতু আমার বাবা অনেক রাগী এবং যে কোনো সময় যে কোনো কিছু করে ফেলতে পারে, আমি ভয় পাচ্ছি। কিন্তু ওমর বলে যেহেতু তোমার মা এসেছেন, তোমাকে এগুলো বলেছে এবং আমাদের সম্পর্কটা মেনে নিবে বলেছেন, তাহলে তুমি যেতে পারো। এবং জয়নাব ওমরের সাথে ডিসকাস করার পরে ডিসিশন নেয় সে বাড়িতে ফিরে যাবে এবং বাড়িতে ফিরে যাওয়ার পরে সত্যিই তাদের দুই ফ্যামিলি কথা বলে একটা বিয়ের আয়োজন করে। এবং পরবর্তীতে ওমর ছেলেটা যখন ইন্টারভিউ নেওয়া হচ্ছিল তখন সে বলছিল যে ওই বিয়েতে যে সেন্টারে তাদের বিয়ে হয়েছে ওই বিয়েতে শুধু দুই ফ্যামিলি ছিল, জাইনাবের ফ্যামিলি এবং ওমরের ফ্যামিলি, আদার্স কোনো গেস্ট ছিল না, শুধু এই দুই ফ্যামিলি ছিল এবং তাদের বিয়েটা হয়ে গেল। এবং যেটা ইন্টারেস্টিং, বিয়ের 24 ঘন্টার মাথায় জাইনাব ওমরকে জানায় যে আমি তোমাকে ডিভোর্স করছি এবং আমাদের মধ্যে কোনো সম্পর্ক থাকবে না, কিন্তু তুমি জেনে রেখো আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমাকে জিজ্ঞেস করো না কী কারণে আমি তোমাকে ডিভোর্স দিচ্ছি, কিন্তু এটাই আমাদের জন্য ভালো। এবং এটার উত্তর এখনও ওমর জানে না যে কেন সে 24 ঘন্টার মধ্যে তাকে ডিভোর্স করলো। এবং যেদিন বিয়ে ছিল ওমর এবং জাইনাবের, সেদিন ছিল, ওমর বলে যে সেদিন ছিল আমার জীবনের অনেক একটা সুন্দর দিন এবং অনেক ভালো একটা দিন, কিন্তু তার 24 ঘন্টার মাথায় তার এই অনুভূতিটা মিলিয়ে যায়। এরও কিছুদিন পরে জাইনাব ওমরকে ইমেল করে যে আমার বাবা দুবাই থেকে আসছেন
এবং উনি অনেক চেঞ্জ হয়ে গিয়েছেন। উনি এখন আগের মতো আর রাগী নাই। উনি বলেছেন যে উনি আমাদের সম্পর্কটা মেনে নেবেন। উনি বলেছেন যে উনি আমাদেরকে নিয়ে বেড়াতে যাবেন। 2009 জুনের 29 তারিখ তারা সবাই প্রস্তুত হচ্ছে, তাদের বাবা আসবেন এবং তাদেরকে নিয়ে নায়াগ্রাতে বেড়াতে নিয়ে যাবেন। মেয়েরা তো অনেক খুশি, তারা বেড়াতে যাবে, সামার টাইম। তো তাদের ফ্যামিলি যেহেতু বড়, তারা 7 ভাই বোন, তাদের বাবা মা, তাদের সাফিয়ার আগের ওয়াইফ, সবাই মিলে যেহেতু সবাই একসাথে বেড়াতে যাবে সেজন্য তারা তাদের একটা লেক্সাস এসইউভি ছিল, তারা আর একটা কার কিনে $5,000 দিয়ে। এবং ঠিকই তারা জুনের 29 তারিখে রওনা হয় নায়াগ্রাতে যাওয়ার জন্য। সবাই একসাথে যায়, তারা অনেক মজা করছে, ফান করছে। মনে হচ্ছে যে তাদের জীবন থেকে অনেক বড় ভারী ভারী বোঝা নেমে যাচ্ছে, সবাই হালকা অনুভব করছে। জুনের 30, 2009 কিংস্টন একটা জায়গা যেখানে ওয়াটার রিপোজিটরি আছে। এটা নায়াগ্রা এবং মন্ট্রিয়ালের মাঝামাঝি একটা জায়গায়। সকালবেলা ওয়ার্কার এসে একটা কার দেখতে পায়, যে কারের সিলিং এবং পানি একই লেভেলে এবং পুরা কারটা নিচে ডুবে আছে। সে দেখার সাথে সাথে 911-এ কল করে এবং অন্যান্য যেখানে ইনফরমেশন দেয় এবং আসে সবাই। যখন কারটাকে উঠানো হয় তখন দেখা যায় তার মধ্যে 4টা ফিমেল বডি, এবং কারটার ভিতরে ফিমেল বডিগুলো এমনভাবে ছিল যে তারা মরে যাওয়ার সময় কোনো ধরনের স্ট্রাগল করে নাই, কোনো ধরনের তারা বের হয়ে আসবে এরকম কোনো অ্যাক্টিভিটি তারা করে নাই। এখন তারা ঘুমিয়েছিল নাকি তাদেরকে আগেই মেরে ওখানে ওইভাবে ডাম্প করা হয়েছে, এটা আসলে কেউ বুঝতে পারে না। তো এইটা গেল। এবং সকালবেলা অনেক ভোরে, জুনের 30 তারিখ 2009 সালে অনেক ভোরে 911-এ মন্ট্রিয়াল থেকে হামিদ কল করে পুলিশে এবং বলে যে আমার এসইউভি, লেক্সাস এসইউভি অ্যাক্সিডেন্ট করেছে। তো জিজ্ঞেস করে কোথায় অ্যাক্সিডেন্ট করেছে, পুলিশ তখন বলে যে এটা পার্ক করা ছিল, পার্কিং অবস্থায় অ্যাক্সিডেন্ট করেছে, আমি জানি না কিভাবে কি হয়েছে। এই রিপোর্টটা পুলিশ পায় এবং একই দিনে সকাল 11:30টার সময় সাফিয়া পুলিশে ফোন করে এবং বলে যে তাদের বাসার 4 জন মিসিং রিপোর্ট করে। তো যেহেতু সকালবেলায় ওই কিংস্টনে একটা গাড়িতে 4টা ডেড বডি পাওয়া যায় এবং সাফিয়া যখন কমপ্লেন করে তখন তারা দুইটাকে মিলিয়ে দেখে যে এই সাফিয়ার মিসিং করা যে পার্সনের খোঁজ করছে সাফিয়া, তাদের ফ্যামিলি মেম্বার্স, তারাই এরা। এবং তাদের ডেড বডি তখন শনাক্ত করা হয় যে তারা ছিল সাফিয়ার 3 মেয়ে, জাইনাব, সাহের অ্যান্ড গৃতি। পাবলিকের সামনে দেখা যায় সাফিয়ার ওয়াইফ খুবই কান্নাকাটি করছে এবং তারা তাদের বাচ্চা হারিয়েছে, সেই জন্য যেরকম এক্সপ্রেশন দেওয়া দরকার সবই দিচ্ছে। কিন্তু পুলিশ খেয়াল করে হামিদ খুবই শান্ত, তার মধ্যে কোনো এক্সপ্রেশন নাই। তো যখন পুলিশ রিপোর্ট হয়ে গেছে তখন তো ইনভেস্টিগেশন শুরু হয়ে গেছে অলরেডি। তো পুলিশ যখন তাদের বাসা যায় তখন অনেক সময় নিয়ে বাসাটা ওরা সার্চ করতে থাকে এবং সে সময় তারা তাদের বাসার ল্যাপটপ, কোনো ডায়েরি, এভরিথিং যা যা তাদের দরকার ছিল কিংবা মনে হয়েছে যে এটা পরবর্তীতে কাজে লাগবে, এগুলো তারা কালেক্ট করে। সেই হিসাবে যখন কালেক্ট করে তখন দেখে যে কম্পিউটার তারাও বাসা থেকে জব্দ করে। লাস্ট কিছুদিন ধরে হামিদ প্রায় 1000-এর ওপরে ওয়েবসাইট সে ঘেটেছে শুধু সার্চ করে যে কোথায় কোন জায়গায় ওয়াটার আছে এবং কিভাবে সেখানে কোনো গাড়ি ফেলা যায় কিংবা এই রিলেটেড জিনিসপত্র সে অনেক দিন ধরে, প্রায় 1000-এর ওপর ওয়েবসাইট সে এগুলো সার্চ করে গেছে কিছুদিন ধরে। এটা একটা। আরেকটা হচ্ছে তার বাসায় রোনার একটা ডায়েরি পায়, যে ডায়েরির মধ্যে রোনা প্রত্যেক দিন তার সব কিছু লিখত এবং সেই ডায়েরি পড়ে তারা বুঝতে পারে এই বাসার মধ্যে বাচ্চাগুলোর সাথে কি পরিমাণ
অ্যাবিউজ করা হয়েছে মেন্টালি, ফিজিক্যালি, এবং এটা একটা জেলখানার মতো। তাদের বাবা মা দুইজন মিলে, তাদের বাবা মা এবং ভাই সবাই মিলে এই মেয়েগুলোর উপরে কেমন অত্যাচার করত। এবং এই যে রোনা তার প্রথম ওয়াইফ, তাকে তো কখনোই তার ওয়াইফের সম্মান দেয়নি কানাডা আসার পরে, এবং তার পাসপোর্ট, তার সব ডকুমেন্টসগুলো থাকতো তুবার কাছে, এবং তুবা প্রায় ব্ল্যাকমেল করতো যে তুমি যদি আমাদের কথা মতো না চলো কিংবা আমাদের কোনো কথা তুমি বাইরে বলে দাও, তাহলে তোমাকে কখনোই এইগুলো ফেরত দেওয়া হবে না এবং তোমাকে কানাডা থেকে বের করে দেওয়া হবে, তখন তুমি এখানে আর ফিরতে পারবা না। এবং রোনা জানে যে যদি আফগানিস্তানে ফেরত চলে যায় তাহলে সেখানেও সাফিয়ার লোকরা তাকে ভালো থাকতে দিবে না কিংবা বেঁচে থাকতে দিবে না। রোনাকে মান্থলি $50 দেওয়া হতো, এবং যখনই সে মান্থলি $50 অ্যালাউন্সটা পেত তখন সে দ্রুত চলে যেত ফোন করতে তার বিভিন্ন আত্মীয় স্বজনের কাছে যারা ইউএসএতে থাকে তাদের কাছে, এবং তাদেরকে বলতো যে আমাকে সাফিয়া মেরে ফেলবে, তোমরা আমাকে এখান থেকে নিয়ে যাও। তখন তার আত্মীয় স্বজন বলতো না, এটা তো আফগানিস্তান না, এটা তো কানাডা, এখানে তোমাকে কেউই মারতে পারবে না, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ, এগুলো বলতো। কিন্তু রোনা প্রতিনিয়তই তাদেরকে ফোন করতো এবং এগুলা বলতো। এবং ওই ডায়েরি থেকেই জানা যায় যে রোনা ছিল সাফিয়ার প্রথম ওয়াইফ, সে কোনো গৃহপরিচালিকা ছিল না। এবং এই সব ইনফরমেশনগুলো রোনা জানতো জন্যই ওই 3 মেয়ের সাথে রোনাকেও তারা ঠিক করে মেরে ফেলবে। তো পুলিশ যখন ইনভেস্টিগেশন শুরু করে তখন ওই পুলিশের আগে থেকে সন্দেহ হয়েছিল, কারণ যে গাড়িটা নতুন কিনেছিল এবং যে গাড়িটার মধ্যে 4টা ডেড বডি ছিল, সেই গাড়িটার সামনের একটা সিটও এরকম রিক্লাইন করা ছিল, যেটা দেখে বোঝা যায় যে তারা কোনোভাবে বাঁচার চেষ্টা করে নাই যখন গাড়িটা ডুবে যাচ্ছিল। এখন কেন বাঁচার চেষ্টা করে নাই সেটা আসলে তারা জানতে পারে না, কিন্তু ওই যে গাড়িটা পাওয়া যায় সেই গাড়িটার পিছনের লাইট ভাঙা ছিল, আর যে লেক্সাস এসইউভিটা পার্কিং লটে ওরা বলছিল যে অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটার সামনের লাইটটা ভাঙা ছিল। তাতে করে পুলিশ অফিসাররা চিন্তা করে যে একটা গাড়িতে আরেকটা গাড়িতে নিশ্চয়ই ধাক্কা দেওয়া হয়েছিল, যার কারণে এই গাড়ির সামনের দিকের লাইট এবং ওই গাড়ির পিছনের দিকের লাইট ভাঙা। আরও তারা অনেক কিছু গাড়ির মধ্যে তারা কালেক্ট করতে সক্ষম হয়, এবং পরে ইনভেস্টিগেশন করে তা বের করতে পারে যে বোথ আর রিলেটেড। এবং তারা যেহেতু আগে থেকেই সন্দেহ করে যে এখানে সামথিং হ্যাপেন এবং এটা একদম খুবই পরিকল্পিত মার্ডার, তখন তারা ওই লেক্সাস গাড়িটার মধ্যে একটা ভয়েস রেকর্ডার বসিয়ে রাখে, এবং সেই ভয়েস রেকর্ডারের মধ্যে ভয়েস রেকর্ড হয় যে সাফিয়া তার বাচ্চারা মারা যাওয়ার পরেও সাফিয়া, তার স্ত্রী তুবা এবং তার ছেলে হামিদ কথোপকথন করছিল, এবং তখনও সাফিয়া অনেক রাগান্বিত ছিল এবং সে বলছিল যে ওরা যদি বেঁচেও আবার ফিরে আসে আমি আবার তাদেরকে মেরে ফেলবো। সে এত রাগান্বিত ছিল। যাই হোক, পুলিশ একটা সময় বুঝতে পারে যে আসলে এই পুরা মার্ডার কিংবা বাচ্চাগুলোকে মেরে ফেলা খুবই পরিকল্পিত ছিল। তার ছেলে এবং তার হাজবেন্ড দুজন মিলে পরিকল্পনা করে, এবং কিভাবে মাও এই পরিকল্পনাতে মানে তাদেরকে সায় দেয় এবং পরিকল্পনা মোতাবেক বাচ্চাগুলাকে মেরে ফেলে। মানে মাও কনভিন্স হয়ে যায় নিজের সন্তানকে মেরে ফেলা এত সহজ। 2009 সালের 23শে জুলাই তাদেরকে অ্যারেস্ট করা হয়, এবং তাদের এটার রায় হয় 2012 সালে জুলাই মাসে, এবং এটার রায় হয় 2012-এ। এবং এটা এত নৃশংস একটা মানে ঘটনা, তখন কানাডাতে সেই দিন কোর্ট হাউসে উপচে পড়া ভিড় ছিল এই রায় শোনার জন্য। এবং তাদের 3 জনকেই ফার্স্ট ডিগ্রি মার্ডার চার্জ করা হয়, এবং 25 ইয়ার্স তারা কোনো পেরোল পাবে না, লাইফ টাইম তারা প্রিজনে থাকবে, এটাই তাদের রায় হয়। এবং এই প্রথম কানাডার ইতিহাসে 4টা ভাষায় রায় প্রকাশ করা হয়। এবং আমার মনে হয় যে একজন বাবা এত নৃশংসভাবে তার বাচ্চাদেরকে মেরে ফেলতে পারে, এবং কানাডার ইতিহাসে বলে এটা ডিসঅনার কিলিং হয়েছে। মিডল ইস্টে বা অন্যান্য দেশে একটা সময় ছিল অনার কিলিং। এটা অনার কিলিংটা হচ্ছে
বাড়ির যে কর্তা থাকবে, সে বাবা হতে পারে, ভাই হতে পারে, যে পুরুষ কর্তা থাকে বাসায়, তারা তাদের সম্মান রক্ষার্থে পরিবারের মেয়েদেরকে হত্যা করে ফেলে। এটাকেই বলে অনার কিলিং। তো কানাডাতে যখন রায় ঘোষণা হয় তখন বলে এটা অনার কিলিং না, এটা হচ্ছে ডিসঅনার কিলিং, এটা ডোমেস্টিক ভায়োলেন্স, এবং এটা একটা শেম, একটা পুরুষ কিভাবে তার সম্মান রক্ষার্থে তার মেয়েদেরকে মেরে ফেলে, এবং তার বাচ্চারা কত মর্মান্তিক, যে বাচ্চারা তার মায়ের কাছে, তার বাবার কাছে, তার ভাইয়ের কাছে সেফ না, তার সেফ না মানে, এবং তাদেরকে মৃত্যুবরণ করতে হয়েছে। আর কথা হচ্ছে সাফিয়া তার জীবনেও অনেকগুলো কি বলবো ক্রাইম করেছে। সে এক ওয়াইফ থাকতে আর এক ওয়াইফকে বিয়ে করেছে, ওই ওয়াইফকে পরিচয় না দিয়ে কানাডাতে নিয়ে এসেছে, তারা একই সাথে ওই ওয়াইফকে রেখেছে, এবং ওই বাচ্চাগুলাকেও প্রতিনিয়ত টর্চার করেছে বিভিন্নভাবে। সো সাফিয়া, তার ওয়াইফ তুবা এবং হামেদ, তাদের রায় ঘোষণা হয়। এবং আজকে আমার গল্প এই পর্যন্তই। ভালো থাকবেন।